বিএনপির যে রাজনীতি তাতে বিএনপি এবং জামায়াতে ইসলামীর রাজনীতি ঘনিষ্ঠভাবে মানে রাজনৈতিক মিত্র হিসেবে জোটবদ্ধ হয়ে পথ চলছিল। কাজে বিএনপি একদিকে যেমন জানে না যে কোন ব্যক্তিরা সত্যি বিএনপির রাজনীতিতে বিশ্বাস করেন আর কোন ব্যক্তিরা জামায়াতে ইসলামের রাজনীতিতে বিশ্বাস করেন, অন্যদিকে এই ব্যক্তিদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্বের কেউ যেহেতু 15-17 বছর ধরে কোনো যোগাযোগ রাখেন নাই, কাজেই এই ব্যক্তিদের সঙ্গেও কোনো ব্যক্তিগত সম্পর্ক নাই লুৎফুজ্জামান বাবরের কিংবা লন্ডনে বসে থাকা বিএনপির একচ্ছত্র অধিপতি তারেক রহমানের। 2001 সালের বিএনপি জামায়াত জোট সরকারের আমলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 19 বছর পর রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে হাজির হয়েছিলেন। স্বাভাবিকভাবেই ঘটনাটি শিরোনাম হয়েছে, নানা জায়গায় খবর বেরিয়ে এসেছে, কিন্তু লুৎফুজ্জামান বাবর ঠিক কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করলেন সে বিষয়ে পত্রপত্রিকাগুলো পড়লে তেমন সুস্পষ্ট কোনো উত্তর পাওয়া যায় না। মানে একটা ব্যাখ্যা হাজির করার চেষ্টা হয়েছে যে তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন, তার নিরাপত্তা নিয়ে কথা বলতে লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে কথা বলতে গেছেন। বিষয়টা বিশ্বাসযোগ্য নয় এ কারণে যে এখন পর্যন্ত তারেক রহমান নাকি তার বাংলাদেশে আসবার জন্য ডকুমেন্টারি আবেদন করেন নাই, সেটা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলে রেখেছেন। কাজেই তারেক রহমান খুব শিগগিরই বা কাল পরশু আগামী সপ্তাহে ফিরবেন বা তিনি ফিরলে তার নিরাপত্তার ব্যবস্থা নিয়ে আলোচনাটা ঠিক লুৎফুজ্জামান বাবর আর জাহাঙ্গীর আলম চৌধুরী মানে পর্যায়ে ঘটে যেতে পারবে সেরকম বিশ্বাস করবার আমার অন্তত কোনো কারণ ছিল না। আমার ধারণা আপনারাও অনেকে কৌতূহল নিয়ে ভাবছিলেন ঠিক কেন লুকিং ফর শত্রুজ এই কথা বলে যেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মানে বহু বহু বছরের জন্য খ্যাতনামা হয়ে উঠেছেন বাংলাদেশের রাজনীতিতে, সেই লুৎফুজ্জামান বাবুর কি লুকিং ফর করতে বা কি খুঁজতে গিয়ে উপস্থিত হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। দেখেন, আপনারা ভাবতে পারেন বা এই কথাটা যুক্তিসঙ্গত হতো হয়তো ভাবা যে বিএনপি নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি গুছিয়ে নেওয়ার জন্য বা আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ হতাশা প্রকাশ করবার জন্য সরকার কি ভাবছে সেগুলো বুঝবার জন্য আলোচনা শুরু করার একটা অংশ হিসেবে বা চাপ সৃষ্টি করার একটা অংশ হিসেবে হয়তো প্রকাশ্যে এই বৈঠকটি করতে তাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গিয়ে উপস্থিত হলেন এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে। কিন্তু ওই যে বলছিলাম সেই যে 2004-এর সময়ে মানে একের পর এক জঙ্গি হামলা ঘটছে, 10 ট্রাক অস্ত্র চলে এসেছে, 21শে আগস্টের গ্রেনেড হামলা চলছে, কিন্তু তবু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আসনে একেবারে নির্বিকার আর সংবাদ মাধ্যমকে উই আর লুকিং ফর শত্রুজ এটুকু ব্যাখ্যা দিয়েই মানে একরকমের নিজেদের অবস্থান ব্যাখ্যা করা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে এ দফায় বলেছেন সাংবাদিকদের সামনে যে তারা মনে করেন না যে আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতির অবস্থা খুব খারাপ, তারা মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত চেষ্টা করছে এবং তারা ভালো কাজ করছে। কাজেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে বিএনপির মূল উদ্বেগ নয় সেটা পরিষ্কার লুৎফুজ্জামান বাবরের কথোপকথনে। লুৎফুজ্জামান বাবর আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হয়েছিলেন কারণ যেই প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে তারা 2024-এর 5ই আগস্টের পর তাদের বিশ্বস্ত লোক নিয়ে সাজিয়ে নিতে চেয়েছিলেন, এখন তারা দেখছেন যে না প্রশাসনে না পুলিশ প্রশাসনে, বিশেষ করে পুলিশ প্রশাসনের কোথাও তাদের কোনো সংযোগ নেই এবং তাদের বিশ্বস্ত তাদের আমলে নিয়োগপ্রাপ্ত তাদের আমলে পদোন্নতি প্রাপ্ত ব্যক্তিরাও যেসব জায়গায় বসে আছেন সেসব জায়গায়ও তারা কোনো সংযোগ স্থাপন করতে পারছেন না। পুলিশ প্রশাসনের কোথাও বিএনপির কোনো প্রভাব নেই। এই অবস্থায় হয়তো বিএনপিকে নির্বাচনে যেতে হবে। তাদের জন্য আরও আশঙ্কার কথা হয়ে উঠেছে যখন অন্তর্বর্তীকালীন সরকার এ মাসের শুরুতে ঘোষণা দিয়েছেন যে 4000 এএসআই নিয়োগ করা হবে নির্বাচনের আগে, পদোন্নতির মাধ্যমে 2000 এএসআই নিয়োগপ্রাপ্ত হবেন আর 2000 এএসআই নিয়োগপ্রাপ্ত হবেন নতুন করে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে বিএনপি জামাত জোট সরকারের আমলে দায়িত্বপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবর সাংবাদিকদের প্রশ্নের পর প্রশ্নের জবাবে ভিডিওতে যা যা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই উদ্বেগটিকেই সবচেয়ে বড় উদ্বেগ হিসেবে ধরে নেওয়া যায়। শুনে আসি লুৎফুজ্জামান বাবর কি বলছেন। খুব রিসেন্টলি এএসআই নিয়োগটা হচ্ছে, সাধারণত নিয়োগ হয় কনস্টেবল, এসআই এবং এসপি লেভেলে, কিন্তু দেখলাম এএসআই লেভেলে নিয়োগ হচ্ছে। কনস্টেবল থেকে যারা হয়
তাদের একটা ক্যারিয়ার থাকে, যেমন সে এসআই হবে, ইন্সপেক্টর পর্যন্ত হতে পারে। আবার এসআই লেভেলে যারা হচ্ছে তারা এসআই থেকে ইন্সপেক্টর হয়ে ডিআইজি পর্যন্ত হয়, হয়েছে অনেক উদাহরণ আছে। আবার এসপি থেকে তো আইজি পর্যন্ত হতে পারে। কিন্তু এখন এসআই পর্যন্ত সেটা একটু উদ্বিগ্ন যায়, কারণ কনস্টেবলদের মধ্যে একটা বিভিন্ন রকম একটা অবস্থান দেখছি, সেটাও একটা আমাদের উদ্বিগ্ন যায়। দেখেন 2024-এর 5ই আগস্টের পর সেনাপ্রধান যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন বিষয়ে আলাপ করতে বিএনপি, জামায়াত সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ডাকলেন, অনেকেই বলেন তখন একটা জাতীয় সরকার গঠনেরও প্রস্তাব ছিল বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর কাছে। কিন্তু বিএনপি এই জাতীয় সরকারের না ঢুকে বা অন্তর্বর্তীকালীন কোনো সরকারের না ঢুকে বরং তখন সিদ্ধান্ত নিয়েছিল, মানে লন্ডন থেকে তারেক রহমানের কাছ থেকে তখন সিদ্ধান্ত এসেছিল যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগেই যাতে বিএনপি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং পুলিশের পদগুলোতে বিএনপি সমর্থক, বিএনপি পন্থী ব্যক্তিবর্গকে নিয়োগ করে একটা বিএনপির জন্য বিশ্বস্ত এবং বিশ্বাসযোগ্য একটি প্রশাসন সাজিয়ে নেয়। এবং এখানে ঠিক তাই কিন্তু ঘটেছিল। দেখুন, মনে করে 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার ক্ষমতা গ্রহণের আগেই কিন্তু 6-7 তারিখেই পুলিশের আইজি, পুলিশের কমিশনার পদে কিংবা অ্যাটর্নি জেনারেল পদে বিএনপি গুরুত্বপূর্ণ পদগুলোতে নিজেদের মতো নিয়োগ সেরে ফেলেছিল। এবং সেই নিয়োগের পর শুধুমাত্র আইজি, কমিশনার নয়, নভেম্বর পর্যন্ত পুলিশের ভেতরে যত নিয়োগ, পদোন্নতি কিংবা কে কোথায় পোস্টিং পাবেন এই বিষয়গুলো পুরোটাই নির্ধারিত হচ্ছিল বিএনপির তরফে। সেই অবস্থায় নভেম্বরের শুরুতে ডক্টর ইউনূস খোদাবক্স চৌধুরীকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন। বিএনপি তখনও বেশ রিল্যাক্স ছিল, মানে সে বিএনপি তখনও উদ্বিগ্ন হয়নি, কারণ খোদাবক্স চৌধুরীও আইজি হয়েছিলেন খালেদা জিয়ার সরকারের আমলে। কিন্তু খোদাবক্স চৌধুরীর নিয়োগ পাওয়ার পরেই এসে পুলিশের আইজি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ বড় বড় সব পদে পরিবর্তন আনেন। থানাগুলোতে যেসব পোস্টিং হয়েছিল বিএনপির পরামর্শে সেই পোস্টিংগুলোতে বাগড়া দেন এবং ব্যাপক রদবদল করেন পুলিশ প্রশাসনের বিষয়ে। অনেকেই বলেন যে এমনকি বিএনপির ভেতরে, বিএনপির নেতৃত্ব থেকে যে রিক্রুটমেন্ট বাণিজ্য বা নিয়োগ বাণিজ্য চলছিল আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত, এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপির একতরফা তালিকার ভিত্তিতে যে ধরনের চাপের সম্মুখীন হতে হচ্ছিল, আর সেই অনুযায়ী নিয়োগ করে উল্টো জামায়াতে ইসলামী কিংবা তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের কাছ থেকে তাদের যে ধরনের চাপ সহ্য করতে হচ্ছিল তা সহ্য করতে না পেরেই ডক্টর ইউনূস চট্টগ্রামের তার ঘনিষ্ঠ, বিশ্বস্ত, আবার বিএনপি আমলের আইজি খোদাবক্স চৌধুরীকে মাঝখানে এনে বসিয়ে দেন তার বিশেষ সহকারী হিসেবে। এবং এরপর বিএনপির, মানে রাজনৈতিক দল বিএনপির সঙ্গে পুলিশ প্রশাসনের সম্পর্ক সম্পূর্ণত ছিন্ন হয়ে যায়। বিএনপি 6ই আগস্ট আইজি হিসেবে নিয়োগ দিয়েছিল মইনুল ইসলামকে, এবং আইজি হিসেবে নিয়োগপ্রাপ্ত সেই মইনুল ইসলামকে নভেম্বরে এসে খোদাবক্স চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে তাকে পোল্যান্ডের রাষ্ট্রদূত করে পাঠিয়ে দিয়ে আইজি হিসেবে নিয়োগ করেন তার বিশ্বস্ত ব্যক্তি বাহারুল আলমকে। এবং বাহারুল আলমকে নিয়ে আসা হয় কিন্তু অবসরে থাকা অবস্থায়, মানে তিনি বেশ কয়েক বছর আগে অবসরে গিয়েছিলেন। তিনিও কিন্তু বিএনপি জামাত জোট সরকারের আমলে সবচেয়ে বড় পদগুলোতে